সমসাময়িক বিষয় নিয়ে আজকের আলোচনা। আমার সাথে আছেন ভাই আব্দুল সালাম। আজকে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা দেশের সকল দলের প্রধান ও বিভিন্ন নেতৃবৃন্দকে ডেকেছেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য। ইতিমধ্যে আলোচনা হয়েও গিয়েছে, আমরা সেই বিষয়ে কথা বলব। কি ভাবছেন সালাম ভাই বর্তমান পরিস্থিতিতে? মূলত আমরা বর্তমান পরিস্থিতি যেভাবে দেখতেছি সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতি খুবই নাজুক একটা অবস্থা চলতেছে। বিশেষ করে আমাদের যে ভারতের সাথে আমাদের বাংলাদেশের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এটা একটা এখন তিক্ততায় পরিণত হয়েছে। এই তিক্ততা পরিণত হওয়ার পিছনে কারণ কি, কি কারণে হলো হঠাৎ করে, সেটা আমরা বুঝতে পারতেছি না। হঠাৎ করে সরকার পরিবর্তনের পাশাপাশি দেশের স্বাভাবিক অবস্থাই চেঞ্জ হতে শুরু করলো। এখন মূলত আজকে যে জাতীয় মানে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তারা বিভিন্ন রকম জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যক্তিবর্গকে ডাকছেন সহায়তা নিতে, তাদের কাছে পরামর্শমূলক কথাবার্তা শোনার জন্য, কিভাবে আগানো উচিত, কিভাবে আমাদের দেশটাকে যাতে কোনো রকম অস্থিরতার মধ্যে বিরাজমান না থাকে, বা সার্বিকভাবে আমরা কিভাবে শান্তিতে থাকতে পারি এবং সামনের দিকে আমরা কে ভালো কিছু আমাদের দেশের জন্য নিয়ে আসতে পারি, সে বিষয় নিয়ে হয়তো আজকে খুব গুরুত্বপূর্ণ মিটিং প্রস্তুত হইতেছে আর কি। মূলত আপনিও জানেন বা দেশবাসী জানে যে ভারতীয় বিভিন্ন চ্যানেল এই দেশকে অস্থিতিশীল করার জন্য একটা এজেন্ডা নিয়ে কাজ শুরু করে দিয়েছে। বিশেষ করে বিজেপি সরকার, তারা কিন্তু কলকাতাতে ঢুকতে পারছে না কোনো মতেই। একটা সরগরম করে কলকাতার মানুষকে উজ্জীবিত করার তারা একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তারা বাংলাদেশের বিরুদ্ধে এটা সেটা বলে তারা ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। তাদের চ্যানেলগুলো কিন্তু ভাইরাল হওয়ার নেশায় মত্ত হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের এই ভাইরালের খেলায় আমাদের দেশ বলি হচ্ছে। এই বিষয়ে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের হাজার বছরের যে ঐতিহ্য, আমরা হিন্দু মুসলিম যে আমাদের একটা ভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল এবং আছে, এই সম্পর্কটাকে কেন জানি আর কি আমরা খুব বেশি বিভেদ সৃষ্টি করে ফেলতেছি। আর এই ক্ষেত্রে আমাদের শুধু বাঙালি যারা আমরা আছি, বাঙালিরা শুধু ক্ষতিগ্রস্ত হবো তা কিন্তু না। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন, বর্তমানে কলকাতার দিকে তাকালে দেখা যাবে বিভিন্ন রকম হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন রকম আপনার কি বলে বাণিজ্যিক যে বিষয়গুলো থাকে, সেগুলো প্রায় বন্ধের কাছাকাছি। আর সবচেয়ে মানবতার যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে যে আমাদের যে বাংলাদেশ থেকে যে ধরনের রোগীরা চিকিৎসা নিতে ইন্ডিয়াতে যায়, একজন ডাক্তার ভদ্রলোক বললেন, ইন্ডিয়ান একজন খুব বিশিষ্ট ডাক্তার বলতেছে যে এই সপ্তাহে নাকি তার 20 জন রোগী তার হাতে মানে অপারেশন হওয়ার কথা, খুব গুরুত্বপূর্ণ রোগী। এই রোগীগুলো তাকে ফোনও দেয় নাই বা তার কাছে অপারেশনের জন্য কোনো ধরনের কলও করে নাই। এতে করে আমাদের আমাদের কি ক্ষতি হচ্ছে? রোগীও কিন্তু চিকিৎসা থেকে বঞ্চিত হইল, আবার ভারত সরকার চিকিৎসার বিনিময়ে যে অর্থ লাভ করতো এটাতে তারাও বঞ্চিত হয়। আর্থিকভাবে তো অবশ্যই আর্থিকভাবে আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা সবচেয়ে বড় কথা অর্থের চেয়ে সম্পর্ক। আমাদের কিন্তু একটা হাজার বছরের ঐতিহ্য আছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমরা কিন্তু একসাথে চলছি ফিরছি, কখনো সমস্যা হয়নি। একসাথে স্কুলে গেছি, একসাথে খেলাধুলা করছি, এখনো গ্রামে গেলে আড্ডা দেই, কোনোই সমস্যা হয় না। এখনো আমার বন্ধুদের সাথে যা আড্ডা দিচ্ছি, কোনোই সমস্যা হচ্ছে না। কিন্তু ইসকন নামের একটা সংগঠন কিভাবে যেন এই উঠতি, বর্তমানে এমনি দেশের যে অবস্থা, একটা হুজুকে বাঙালি হয়ে গেছে, হুজুকে ভারত বর্ষের লোক হয়ে গেছে। তারা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু নিয়ে একটা হট্টগোল বাঁধলেই একদম ঝাঁপায়া পড়তেছে। এই খেলায় যায় কিন্তু দু দেশের সম্পর্ক একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। তো আমার এই প্রেক্ষাপটে কথা হচ্ছে যে আমরা হিন্দুদেরকে বা অর্থাৎ আমাদের আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, আমরা কখনোই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে সংখ্যালঘু ভাবি না। আমরা মনে করি তারা আমাদের ভাই ভাই আমাদের প্রতিবেশী। আমাদের কোনো অনুষ্ঠান বা কোনো ধরনের বিশেষ কিছু অনুষ্ঠান হলে আমরা তাদেরকে ইনভাইট করি, তারাও আমাদেরকে এই ধরনের বিভিন্ন রকম অনুষ্ঠানে আমাদের ইনভাইট করে। এরকম বহু মানে নজির আছে। এগুলো আসলে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠলেই চায়ের দোকানে একসাথে আড্ডা মারি, বাজার সদাই। তারপরে আপনি যেটা বললেন যে বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে বিয়ে, অন্যদের মুসলমানের যে অনুষ্ঠান বিয়ে, হিন্দুদের অনুষ্ঠান বিয়ে,
তারপরে ঈদ পূজা, বিভিন্ন ধরনের অনুষ্ঠান। মানে সব কিছুতেই সামাজিক বিভিন্ন রকম আমাদের দেশে কোনো অস্থিতিশীলতা দেখিনি, কখনোই দেখিনি। এখন ইদানিং যে দুই একটি ঘটনা ঘটেনি তাও না, যে ঘটনাগুলো হলো রাজনৈতিক কারণে, যেটা আপনি 5ই আগস্ট এই সরকার পতনের পর, এটা কিন্তু শুধু হিন্দুদের উপর নির্যাতন হয়েছে এমন না, আপনি যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল তাদের সবারই আক্রমণ হয়েছে। অনেক আওয়ামী লীগ নেতা কিন্তু এখনো পলাতক অবস্থায় আছে। তো 2-4 জন হিন্দু যারা আওয়ামী লীগ করতো তারাও এর মধ্যে পড়ে গেছে, সেটাকেই তারা বড় করে দেখার চেষ্টা করতেছে। এক্ষেত্রে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনার রাজনৈতিক সরকারের পট পরিবর্তনের কারণে যা একটা অস্থিরতা কাজ করছিল সবার মধ্যে, একটা এই অস্থিরতার প্রেক্ষাপটে কিছু হামলা, কিছু আপনার বাড়িঘর জ্বালানো পোড়ানো এগুলো হয়েছে। তবে এইগুলো হচ্ছে একটা সরকারের মানে কি ধরনের একটা চাপা, মানুষের একটা চাপা ক্ষোভের উপরে ডিপেন্ড করে। তো এই ক্ষেত্রে আমাদের হিন্দু লোকও বিএনপিও করে, হিন্দু মানুষ আমরা আওয়ামী লীগও করে। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে কোনো কারণে ওই হিন্দু আওয়ামী লীগের নীতিবিদের বাইরে যে মানে হামলা হয়, সেক্ষেত্রে তাকে সংখ্যালঘু ভেবে তার উপর মানে হামলা করা হয়েছে, ঠিক না। যেটা ভারত ওই মিডিয়াগুলো প্রচার করে তিলকে তাল বানিয়ে ফেলতেছে। হ্যাঁ, আসলে আমাদের দেশে ভাই, আপনারা শুনছেন কিনা জানি না, আমাদের এই কথাগুলো দেখছেন কিনা, বা উচ্চ পর্যায়ে যারা কেউ দেখছেন কিনা জানি না, আমি চাই যে আমাদের এই কথাগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাক। হ্যাঁ ভাই, আমাদের দেশে এরকম কোনো কিছুই নেই। আবার আরেকটা জিনিস মনে রাখবেন, আপনাদের দেশে আপনারা যাতে সংখ্যালঘু নিয়ে কথা বলছেন, নিজের দেশের দিকেও তাকান। কয়েকদিন আগেই আপনারা কিন্তু 4 জনকে হত্যা করেছেন। তারপর মসজিদকে নিয়ে মসজিদের সামনে বাদ্যযন্ত্র বাজালেন। তারপরেও এখন আবার নতুন করে ভারতের যে মাজার, হ্যাঁ, এই মাজারের নিচে মন্দির ছিল ইত্যাদি, এইগুলো করে শুধু সম্পর্কের নষ্ট হয়, দেশের উন্নতি হয় না ভাই। এইগুলো করে আমাদের দু দেশের কারোই লাভ হবে না। আবার যাদের জন্য কি সালাম ভাই, যাদের জন্য আপনারা এটা করছেন, তারাও সুখী বোধ করছে না। আমি মনে করি না কোনো বিশেষ কোনো রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য কোনো একটা রাষ্ট্র তার পক্ষে নিক। এটা আমরা বাঙালি হিসাবে, বাঙালির জনগণ হিসাবে এটা আমরা কখনো চাই না। কারণ আমরা সবাই বাঙালি, আমরা সবাই ভাই ভাই, ঠিক আছে? মুসলমান হোক, হিন্দু, সবাই আমরা ভাই ভাই। আমরা সবাই একত্রিত বসবাস করি এবং সবাই সকালবেলা হলে সবার চোখ দেখি, মুখ দেখি। এক্ষেত্রে আমাদের কোনো মধ্যে ভেদাভেদ নাই। কিন্তু একটা কাহিনী এই কয়েকদিনে মনে হচ্ছে ওরা আমাদের একটা শত্রু ভাবে, আবার আমরা ওদের দেখলেই কেমন যেন একটা শত্রু ভাবাপন্ন মনে হয়। যাই হোক, যখন আবার কিন্তু কথা বলতেছে যে না একসাথে বসতেছে, তখন কিন্তু আমাদের এই সমস্যাটা আর থাকতেছে না। না না, এই আসলে আমাদের বিষয় হচ্ছে এই জন্য সব একদম ক্লিয়ার কথা, ধর্ম যার যার, দেশ সবার। তো দেশ আমাদের আসলে হিন্দু বলেন বা খ্রিস্টান বলেন বা আমরা মুসলমান বলি, সবাই আমাদের এই দেশের নাগরিক এবং সবারই দেশের প্রতি অবশ্যই দেশপ্রেমিকের লোক হইতে হবে। এবং আমাদের দেশের উপর যদি কোনো ধরনের কোনো অযাচিত বা কোনো একটা বহির্বিশ্বের মানে অযাচিত কোনো আক্রমণ বা কোনো ধরনের হুঙ্কার আসে, যদিও আমরা শক্তিশালী নই, আমরা খুব মানে কি বলে দুর্বল রাষ্ট্র, কিন্তু কখনো আমাদের মনোবল কখনো দুর্বল না। আমরা স্বাধীন রাষ্ট্র, আমাদের কয়েক লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমরা এই মুক্তিযুদ্ধে যে ফ্রিডম ফাইটার আছে, এটা তো ওপেন সিক্রেট বিষয় যে 1965 সালের যে যুদ্ধে, সেটা কিন্তু ভারত ভালো করেই জানে দেশের মানুষের বিরুদ্ধে যে ট্যাঙ্ক শাহজাহান পাঠিয়েছিল সেটার কি অবস্থা হয়েছিল, রৌমারিতে কি ঘটনা ঘটেছিল, এটাও তাদের মনে আছে। তো আমরা যারা এদেশের মানুষ, দেশকে নিয়ে কোনো কিছু করতে চাইলে এদেশের মানুষ কেউ বসে থাকবে না, জীবন দেওয়ার জন্য তারা প্রস্তুত। বোধহয় আপনারা লক্ষ্য করেছেন এই আন্দোলনে, যেই আন্দোলনে পুলিশের ভিডিও ভাইরাল হয়েছে যে লাশ পরে একটা, চলে যায় একটা। এটা দেশের মধ্যে দুদলের, আর যদি দেশের বিরুদ্ধে অন্য দেশ হয়, লাশ পড়ে যাবে কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না। তাই এই খেলাটা বন্ধ করেন। আপনাদের একটু পর যে ভিডিও বলেছিলেন মাশরাফি বিন মুর্তজার বাড়িকে লিটন দাসের বাড়ি বলে চালাইছিলেন, আরও অনেকগুলো ভিডিও ছাড়া হয়েছে যে এই ভিডিওগুলো ভাইরাল করেছিলেন। আসলে এগুলো কোনো হামলার চিত্র ছিল না। তো আমরা যেটা সালাম ভাই বলল যে ঐতিহ্যগতভাবে আমরা কারোর সাথে
অভদ্র আচরণও করি না, আমরা যুদ্ধও চাই না। আমরা চাই একটা ভালো প্রতিবেশী, যেই প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নিয়ে সুন্দরভাবে নতুন বিশ্ব গড়া যায়।